হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করছি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পলিটিক্যাল সায়েন্সের ইউনিট 1-এর সেকেন্ড ভিডিও, যেটা হচ্ছে লিবার্টি নিয়ে আছে, মানে স্বাধীনতা নিয়ে আছে, এবং এর যে মানে এবং এর যে শ্রেণীবিভাগ হয়, কি কি ভাগে ভাগ করা হয় স্বাধীনতাকে, এবং কি কি উপায়ে এইগুলো রক্ষিত আছে সেই সম্পর্কে মূলত আজকে আলোচনা করছি। তো প্রথমেই আসি, স্বাধীনতা বলতে কি বোঝায়। এখানে আমি লিখেছি যে সাধারণ অর্থে স্বাধীনতা বলতে স্ব অধীনতাকে বোঝানো হয়। স্ব অধীনতা বলতে নিজের উপর শাসন। আমার যে স্বাধীনতা আছে, আমি যে সার্বভৌম নিজের উপর, সেটা আমি কিভাবে বুঝবো? যখন আমি একটা জায়গার, একটা রাষ্ট্রের নাগরিক হব এবং আমার নিজের স্বশাসন করার অধিকার থাকবে। এটি হলো বাহ্যিক বাধা এবং জবরদস্তি থেকে মুক্ত থাকার অবস্থা। অবশ্যই স্বাধীনতা মানে হচ্ছে আমি যাতে নিজেকে ঠিক রাখতে পারি, নিজের অধীনতাটা নিজের কাছে থাকে, স্বশাসন যাতে নিজের উপর থাকে, এবং বাহ্যিক বাধা যাতে আমি মোকাবিলা করতে পারি, বা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেই বাধাগুলো যাতে দূর হতে পারে প্রত্যেক ব্যক্তির যে ব্যক্তিগত স্বাধীনতা আছে উপভোগ করানোর জন্য, সেটাই এটা বলা হচ্ছে। এবং নিজের ইচ্ছে মতো আচরণের সুবিধা। নিজের ইচ্ছে মতো মানে এমন কথা নয় যে আমার ইচ্ছা হলো আমি কাউকে খুন করব, কারোর ওপর খুব রাগ চড়ে গেছে, তাকে আমি খুন করতে পারি। নিজের ইচ্ছে মতো মানে নিজের আয়ত্তের মধ্যে থেকে যে স্বাধীনতা মানুষ ভোগ করে, সেটাই স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানে এই ভাষাটা মানে এই যে স্বাধীনতা শব্দটির মানে রাষ্ট্রের আয়ত্তাধীনে থেকে নিজের যে অধিকার, নিজের যে সীমানা আছে, সেইটাকে ভোগ করাই স্বাধীনতা। কেন রাষ্ট্রের আয়ত্তাধীনে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পড়ছি, তাই রাষ্ট্র শব্দটা অবশ্যই থাকবে। এবং আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি বলে নয়, এমনি আমরা যে কোনো না যে কোনো রাষ্ট্রের নাগরিক। তো আমাদেরকে এই স্বাধীনতাটা দিচ্ছে কে? বা আমরা অবশ্যই নিজে থেকে স্বাধীন, রাষ্ট্র দিচ্ছে না, কিন্তু সেই স্বাধীনতাটা রক্ষা করছে কে বা কারা? সেটা রাষ্ট্র করছে, সরকার প্রদত্ত। তো রাষ্ট্রের অধীনে আমরা যে যে অধিকারগুলোকে ভোগ করি, সেটিকেই স্বাধীনতা বলা হয়। তাত্ত্বিক সংজ্ঞা হিসেবে আমি এখানে ল্যাস্কির মতামত নিয়েছি, যেখানে স্বাধীনতা হলো এমন এক বিশেষ পরিবেশ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে। তাত্ত্বিক সংজ্ঞা হিসেবে আমি ল্যাস্কির মতই নিয়েছি, যেখানে এমনই একটি পরিবেশ যেখানে স্বাধীনতা বলতে, তো আমি স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা, যখন স্বাধীনতার আমি প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব বা ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব, তখন আমি আরো বিস্তৃতভাবে বলবো, যেখানে ব্যক্তি তার জীবনের, মানে তার জন্ম থেকে শুরু করে যে যে জিনিসগুলো ভোগ করে, একটা নির্দিষ্ট সময় সে ভোটাধিকার পায়, একটা নির্দিষ্ট সময় সে কাজ করার যে স্বাধীনতা, কর্মের যে স্বাধীনতা, শিক্ষা গ্রহণের যে স্বাধীনতা, নিজের সামাজিক যে সংস্কৃতি আছে, নিজের যে কাস্টে জন্মগ্রহণ করেছে সেটাকে আরো বিস্তৃত করে দেখা, বা সেইটা কি বলবো, সেইটার মতো আচরণ করার একটা স্বাধীনতা। এই সমস্ত স্বাধীনতাই একটা মানুষের স্বাধীনতা হয়। তো স্বাধীনতা হলো এমন একটা জিনিস যেটা ল্যাস্কির মতে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে। তারপরে আসি স্বাধীনতার যে প্রকারভেদগুলি আছে, যেটা আমি ল্যাস্কির যে সংজ্ঞা ছিল সেইটিতে বলেছিলাম। স্বাধীনতার প্রকারভেদ হিসেবে প্রথমে পৌর স্বাধীনতার কথা উল্লেখ করেছি। পৌর স্বাধীনতা মানে আমরা যদি পৌর স্বাধীনতা, পৌর মানে কি? পৌর মানে আমাদের প্রথমে ফ্যামিলি থাকে, মানে পরিবার থাকে, বাট পরিবারের যে একটা উপরের অংশ, যেটা সিভিল সোসাইটি বা পৌর সমাজ। এই পৌর সমাজকে আমরা কিভাবে চিহ্নিত করব? আমরা যখন ফ্যামিলি থেকে বেরিয়ে যখন স্কুলে যাই, যখন কোনো ডক্টরের কাছে চেক আপ করতে যাই, যখন কোনো থানায় যাই, এইগুলো পৌর স্বাধীনতা। ঠিক আছে? যখন কোনো ধর্ম আচরণ করি, ধর্ম চর্চা করি, এই সমস্ত কিছুই আমাদের পৌর স্বাধীনতার মধ্যে পড়ে, কারণ এটা একটু ফ্যামিলির থেকে হায়ার স্তরে। ঠিক আছে? আবার একটা স্টেট, একটা রাষ্ট্রের থেকে আবার লোয়ার স্তরে এই পৌর স্বাধীনতাগুলো। প্রত্যেকটি মানুষেরই পৌর স্বাধীনতা থাকে, যেখানে আমি লিখেছি যে মতামত প্রকাশের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা। জীবনের স্বাধীনতা, একটা মানুষের যদি না জীবনের স্বাধীনতা থাকে, তাহলে সে সুষ্ঠুভাবে জীবনযাপনই বা কিভাবে করবে। তারপর প্রথমেরটি যেটা বললাম যে মতামতের স্বাধীনতা। মতামত মানে একটা মানুষের, প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি বিশেষের আলাদা আলাদা মতামত থাকতে পারে। প্রত্যেকে নিজের মতামতের
মতামত প্রকাশের যাতে স্বাধীনতা রাখতে পারে সমাজের সামনে, সেইটার যে স্বাধীনতা, প্রত্যেকে যাতে হচ্ছে কথা বলার এই স্বাধীনতা, কোনো বিষয়ে মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটাই হচ্ছে মতামতের স্বাধীনতা। তারপরে হচ্ছে ধর্ম চর্চা করার স্বাধীনতা। যেহেতু ভারত একটা বিভিন্ন ভাষাভাষীর দেশ, বিভিন্ন ধর্মের দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন কালচার আছে, তো হচ্ছে ধর্ম চর্চা করার প্রত্যেকের ব্যক্তিগত একটা অধিকার, যেখানে প্রত্যেক নিজে নিজে ধর্মচর্চা করবে। এখানে এই স্বাধীনতা থেকে রাষ্ট্র হোক বা কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা হচ্ছে পৌর স্বাধীনতা। তারপরে স্বাধীনতায় আসি, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কর্মের স্বাধীনতা। আমি কোনো কিছুর জন্য এলিজিবল, কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে পাশ করেছি, কোনো একটা স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে একটা পদের জন্য, একটা সরকারি পদ লাভ করব, একটা কর্ম আমি করে খাবো একটা রাষ্ট্রের আয়ত্তাধীনে থেকে, সবকিছুই রাষ্ট্রের আয়ত্তাধীনে থেকে, সবকিছু রাষ্ট্রের মধ্যে থেকে। তো এটা হচ্ছে আমার কর্মের স্বাধীনতা। এই স্বাধীনতা কেউ আমাকে খণ্ডন করতে পারবে না। তারপরে ব্যয় করার স্বাধীনতা, মানে আমি যেটা ইনকাম করব সেইটা আমি যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি, সেটাতে কেউ কখনো হস্তক্ষেপ করবে না। এই স্বাধীনতাটা, আমার টাকার উপরে স্বাধীনতাটা শুধুমাত্র আমারই আছে, এটাই হচ্ছে ব্যয় করার স্বাধীনতা। তারপর হচ্ছে বিনিয়োগের স্বাধীনতা, কোনো কিছুর উপরে ওই বিনিয়োগ মানে ইনভেস্টের স্বাধীনতা, ঠিক আছে। তারপরে সম্পত্তি অর্জন এবং ভোগের স্বাধীনতা। সম্পত্তি অর্জন, আমার ইচ্ছা হলো যে আমি আমার কর্ম করার পরে এত টাকা জমিয়েছি, তো আমি কিছুটা অংশ জমি কিনবো, সম্পত্তি অর্জন করব, আবার সেই সম্পত্তিটাকে ভোগও করব, আবার ইচ্ছা হলে আমি সেই সম্পত্তিটাকে বিক্রিও করে দিতে পারি। আমার ব্যক্তিগত ইচ্ছা, আমার টাকা, আমি যা ইচ্ছা ভাবে হচ্ছে সেই স্বাধীনতাটা, এই টাকা যে আমার আছে সেই টাকাটা কোথায় ইনভেস্ট করব, কোন কাজে ইনভেস্ট করব, সেটা আমার ইচ্ছা। দেন বাজারে অংশগ্রহণের স্বাধীনতা। বাজারে অংশগ্রহণ মানে মূলত এখানে ট্রেডের কথা বলা হচ্ছে, বিভিন্ন কমার্শিয়াল যে কাজ, বাণিজ্যিক যে কাজ, এই সব অংশগ্রহণ করার, বিভিন্ন ব্যবসা শুরু করার যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে বাজারে অংশগ্রহণের স্বাধীনতা। এই সবগুলোই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে আসে। পরের স্লাইডে যাই, যেখানে রাজনৈতিক স্বাধীনতা আছে। রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রথমেই যে স্বাধীনতাটা, একটা নির্দিষ্ট বয়সের পর নারী পুরুষ নির্বিশেষে যখন ভোট দেওয়ার অধিকার পায়, একটা নাগরিক হিসেবে, একটা সচেতন নাগরিক হিসেবে, তার যে দলকে পছন্দ, যে পার্টিকে পছন্দ এবং যে প্রতিনিধিকে পছন্দ, সেই অনুযায়ী তার যে নিজস্ব একটা মতামত যেহেতু গড়ে উঠছে, তাই জন্য তার যে একটা ভোট দেওয়ার অধিকার থাকবে, এটাও হচ্ছে একটা রাজনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে। নির্বাচন করার স্বাধীনতা, মানে আমি ওই ভোট দিচ্ছি মানেই তো আমি কাউকে না কাউকে স্পেসিফিক্যালি নির্বাচন করছি, কোনো অন্য পার্টিগুলোকে রেখে আমি একটা পার্টিকেই হচ্ছে নির্বাচন করছি বা হচ্ছে তারই পক্ষে কথা বলছি, এটা হচ্ছে নির্বাচন করার স্বাধীনতা, ঠিক আছে। নির্বাচিত হওয়ার স্বাধীনতা, মানে আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি নিজে একজন প্রতিনিধি হতে পারি একটা বড় কমিউনিটির, বা হচ্ছে একটা পার্টি লিডার হতে পারি, এটা নির্বাচিত হওয়ার স্বাধীনতা। সমাবেশ গঠনের স্বাধীনতা। সমাবেশ গঠনের স্বাধীনতা বলতে বোঝায় কি বলবো, যে আমার ইচ্ছে হলো যে আমি কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে ডিসকাস করব, মানে অ্যাসোসিয়েশন, অ্যাসেম্বলি, এইসব গঠনের স্বাধীনতা। কোনো বিষয় নিয়ে হচ্ছে, একটি বিষয় নিয়ে একটা গ্রুপের মধ্যে একই মতামত, এইটা নিয়ে আমি আন্দোলনও করতে পারি, আবার নাও আন্দোলন করতে পারি, বাট আমরা যে গ্রুপের মধ্যে আছি, যে সমাবেশের মধ্যে আছি, সেই গ্রুপে একই মত পোষণ করতে পারি, আবার ভিন্ন মত পোষণ করতে পারি। তো এই যে সমাবেশ গঠনের স্বাধীনতা, এটাও রাজনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে। তারপরে হচ্ছে সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা মানে কি, জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য মানুষের মধ্যে থাকে, সেই সমস্ত কিছু থেকে মুক্তি। একটা মানুষ যাতে মানুষ হিসেবেই পরিচিত হয়, তাকে তার জাতির ভিত্তিতে পরিচয় না দেওয়া হয়, তাকে তার গায়ের রং, সে সাদা না সে কালো, সেই ভিত্তিতে যাতে পরিচয় না দেওয়া হয়, তার কি ধর্ম আছে সেটা নিয়ে তাকে যাতে ছোট না করা হয়, সে মেয়ে ছেলে নাকি হচ্ছে সে ট্রান্সজেন্ডার, সেটা নিয়ে যাতে তাকে বৈষম্যমূলক আচরণ না করা হয়, এই সব কিছুই হচ্ছে সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে। এই স্বাধীনতাটা মানুষের আছে যে জাতি, ধর্ম, বর্ণের
ভিত্তিতে যে বৈষম্যমূলক আচরণগুলো সমাজে তার সাথে হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এই স্বাধীনতাটা তার আছে। তারপরে যে স্বাধীনতার প্রকারভেদ তারপরে স্লাইডে, সেটি হচ্ছে শিক্ষাগত স্বাধীনতা। শিক্ষাগত স্বাধীনতা মানে আমি যখন ফ্যামিলি থেকে বেরোচ্ছি, বা ফ্যামিলি থেকে তো আমরা কোনোদিনই বেরোই না, মানে ফ্যামিলির মধ্যে থেকেও আমরা যখন সিভিল সোসাইটিতে যাচ্ছি বা পৌর সমাজে যাচ্ছি, সেই যে স্বাধীনতাটা প্রত্যেক মানুষের যে শিক্ষা গ্রহণের স্বাধীনতা, আমি শিক্ষা গ্রহণ করতে পারলে তারপরেই তো হচ্ছে এনলাইটেন হব, তারপরেই হচ্ছে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। তো শিক্ষার যে সুযোগ, শিক্ষার গ্রহণের যে স্বাধীনতা, সেটাও হচ্ছে একটা স্বাধীনতা, যেটা সব মানুষের অধিকার, সব মানুষের স্বাধীনতা। আচ্ছা, এটাও হচ্ছে ওই প্রথমে যে পৌর স্বাধীনতার কথা বলেছিলাম ওইটার মধ্যে পড়ে, তবে আমি আলাদা হচ্ছে ভাগ করেছি। তারপরেরটি হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা। যেহেতু ভারত হচ্ছে ইউনিটি অফ ডাইভার্সিটির দেশ, মানে অনেক বৈচিত্র্য আছে কিন্তু ঐক্যও আছে, তো প্রত্যেক মানুষের ভাষাও আলাদা হতে পারে, ব্যক্তি বিশেষে ভাষা আলাদা হতে পারে। একটা কমিউনিটির যা ভাষা অন্য কমিউনিটির তাই না ভাষা হতে পারে। একটা কমিউনিটির যা সংস্কৃতি মানে তাদের কালচারটা কেমন, তারা কিরকম প্রত্যেকটি সোশ্যাল পর্যায়ে তারা কিরকম আচরণ করে, রাজনৈতিক আচরণ থেকে শুরু করে সামাজিক আচরণ থেকে শুরু করে তারা কিরকম পলিটিক্যাল বিহেভিয়ার তাদের আছে, এই সব কিছুই হচ্ছে আলাদা আলাদা, জায়গা বিশেষে হচ্ছে ভিন্ন ভিন্ন। তো প্রত্যেক মানুষের যে সাংস্কৃতিক স্বাধীনতা থাকা দরকার, একজনের সংস্কৃতি ছোট আর আরেকজনের সংস্কৃতি বড়, এটা কখনো নয়। প্রত্যেক মানুষের সংস্কৃতি ছোট বড় যাই হোক না কেন, তারা যাতে নিজেদের মতো করে চর্চা করতে পারে সেই সংস্কৃতির, সেটাও হচ্ছে একটা স্বাধীনতা। প্রত্যেকের নিজের সংস্কৃতির উপরে প্রাধান্য দেওয়া একটা যে স্বাধীনতা, সেটাই হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা। এই যা ছিল হচ্ছে স্বাধীনতার প্রকারভেদ। এর পরবর্তীতে স্লাইডে আসি, সেটা হচ্ছে স্বাধীনতার যে রক্ষা কবচ বা সেফগার্ডস অফ লিবার্টি। এই স্বাধীনতার রক্ষা কবচগুলো একটা রাষ্ট্র তার নাগরিকদের জন্য কিভাবে সুরক্ষা প্রদান করে, কিভাবে রাষ্ট্র হচ্ছে এই স্বাধীনতাগুলো প্রত্যেক ব্যক্তি বিশেষের মধ্যে দেবে। তো এর আমি সাব পয়েন্ট করেছি, কিন্তু এর মধ্যে আমি কিছু লিখিনি, তবে এগুলো খুবই সহজ। এই যে ভারতের সংবিধান যদি আমরা পড়ি তাহলে এমনিই জানা যাবে যে কতগুলো জিনিস আছে, কতগুলো স্ট্রাকচার আছে, কতগুলো নিয়ম আছে, নীতি আছে, যেগুলোর মাধ্যমে বোঝা যাবে যে এই সমস্ত স্বাধীনতা যেগুলো আমি আগে আলোচনা করলাম সেইগুলো সবই হচ্ছে আমাদের সংবিধানে আছে, এবং এই সংবিধান কর্তৃক এগুলো প্রদত্ত প্রত্যেক মানুষের সে যে ধর্মেরই হোক, যে সংস্কৃতির হোক, যে জেন্ডারই হোক না কেন, তার প্রত্যেকের জন্য একই ধরনের স্বাধীনতা আছে। তো প্রথমেই হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্বাধীনতার কথা দেখতে পাই। জীবনের স্বাধীনতা, তারপরে ওই জাতি বর্ণ ধর্ম লিঙ্গভিত্তিক যে বৈষম্য আছে সেই সমস্ত কিছু থেকে মুক্তির স্বাধীনতা, সম্পত্তি অর্জনের স্বাধীনতা, সমস্ত কিছুর স্বাধীনতা আছে। মৌলিক অধিকার যেটা আমাদের ভারতের নাগরিকদের জন্য, মানে প্রত্যেক নাগরিকদের জন্য হচ্ছে প্রযোজ্য। তারপরে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি, আমাদের এই যে স্বাধীনতাগুলো রক্ষা করার জন্য একটা সিস্টেমকে একটা স্ট্রাকচারকে কিভাবে পরিচালনা করা হচ্ছে বা হয়ে চলেছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে সরকারের 3টি বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। প্রত্যেকের জায়গায় হচ্ছে স্থায়ী বিদ্যমান, এদের মধ্যে হস্তান্তর নেই, মানে এদের কাজের মধ্যে যেহেতু হস্তান্তর নেই, এরা নিজেরা স্বতন্ত্রভাবে সেপারেটলি নিজেদের কাজ যেহেতু জানে, এবং এদের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম আছে। চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম কিভাবে, যখন পার্লামেন্ট মানে ধরছি, যদি হয়তো ধরো লেজিসলেচার কিছু হচ্ছে ভুল কাজ করে, আইনসভা হচ্ছে কিছু ভুল কাজ করে, তাহলে জুডিশিয়ারি সেটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারে তার নির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে, নির্দিষ্ট কিছুর মাধ্যমে। আবার যদি শাসন বিভাগ যদি কিছু ভুল করে ফেলে, তাহলেও হচ্ছে আইন বিভাগ হচ্ছে কিছু না কিছু নিজের ক্ষমতার প্রয়োগ করে নিজের একটা হচ্ছে শাসন বিভাগের উপর কিছু না কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আনতে পারে। তো প্রত্যেকে যেহেতু নিজেদের ক্ষমতাগুলো আলাদা এবং নিজেদের আলাদা কাজের জন্য নিজেরা একটা স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে, সেটাকেই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলে। যদি এই 3টে সরকার যদি একটাই হতো,
সরকার মানে হচ্ছে সরকার, এই যে তিনটে বিভাগ যদি একটা বিভাগে পরিণত হতো, মানে কালেকটিভলি অবশ্যই কাজ করে, কিন্তু যদি এই তিনটে বিভাগের যে ডিভিশন সেটা যদি না থাকতো, তাহলে এই স্বাধীনতার যে কনসেপ্ট আছে সেটা হয়তো অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হতো বলে অনেকে মনে করে। তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ স্বাধীনতা রক্ষার জন্য একটা জরুরি একটা উপাদান বলা চলে। তারপরে হচ্ছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন বলতে হচ্ছে প্রত্যেক মানুষ একই আইনের আওতাধীন, মানে প্রত্যেকের জন্য সমান রুল অ্যাপ্লিকেবল, সেটা প্রত্যেক নাগরিকের জন্য, এটাই হচ্ছে আইনের অনুশাসন। তারপরে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণ তো বললাম যে সেপারেশন অফ পাওয়ার আছে, ডিভিশন অফ পাওয়ার আছে, কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণও আছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে শুধুমাত্র একটা পাওয়ার যেটা শুধুমাত্র সেন্ট্রালাইজ লেভেলে নয়, কেন্দ্রীয়করণ নয়, সেই কেন্দ্র থেকে প্রথমে সেন্ট্রালাইজ, দেন হচ্ছে এই রাজ্য স্তরেও আসছে, কেন্দ্র স্তরে প্রথমে, দেন রাজ্য স্তরে, দেন লোকাল স্তরেও পাওয়ার আছে, পঞ্চায়েত লেভেলেও পাওয়ার আছে, যাতে প্রত্যেক মানুষের স্বাধীনতা সুনিশ্চিত হয় এবং সেই সেই প্রত্যেক বিকেন্দ্রীকরণ, এই যে পর্যায়গুলো আছে প্রত্যেক মানুষের যেভাবে হচ্ছে স্বাধীনতা সুনিশ্চিত হচ্ছে সেইগুলো যাতে আসলে বজায় থাকে। তাই এই যে বিকেন্দ্রীকরণের ধারণা আগেও চলে এসছে আর এখনো হচ্ছে, চলে আসছে। তো এইগুলোই হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ। এবং স্বাধীনতা কি, স্বাধীনতার কি কি অর্থ হতে পারে, স্বাধীনতার প্রকারভেদ এবং স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আমি বললাম। তো থ্যাংক ইউ।